birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Go. আরে তাড়াতাড়ি কাজ করো ভাই, এখনই অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ মিশ্রা বাবু, আপনার ট্রাকটা লোড হয়ে বেরিয়ে গেছে, বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আরে আপনি টেনশন কেন করছেন? অল ইন্ডিয়া পারমিট আছে আমাদের। হ্যাঁ একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ের সৌন্দর্য হলো স্বামীর মৃত্যুর কারণ। প্রেমিকের সাথে হাত মিলিয়ে ঘুমন্ত স্বামীর প্রাণ নিয়ে নিল আর শরীরটাকে টুকরো টুকরো করে নর্দমায় ভাসিয়ে দিল। স্ত্রী সরকারি বিভাগে কাজ করতেন আর তার এই অবৈধ সম্পর্ক ওখানেই কোনো একজন ব্যক্তির সঙ্গে লেখা আছে হয়েছিল। দীপু, আমি বাড়ি যাচ্ছি, কাজটা দেখে নিস। আরে ভাই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি আসছি। আরে শুনবে তো, তুই সামলে নিস সব। কি রে গৌরী, তোকে এতবার ফোন করলাম আমি, আর তুই 3 মাস বাদে আসার সময় পেলি? আরে মা, সারাটা দিন তো আমার কাজের মধ্যেই চলে যায়। সকালে স্কুল থেকে বাড়ি, তারপর আবার বাড়ি থেকে স্কুলে। সময় পাই কোথায় আমি? নেহা, আরে আমি বাড়ি যাওয়ার পর তোর হালুয়া তৈরি হবে? ব্যাস দিদি, এই তো হয়ে গেছে তোর ফেভারিট হালুয়া। আচ্ছা মা, তোমার পায়ের ব্যথাটা কেমন আছে? এখন ঠিক আছে, মেশিন চালাতে চালাতে একটু টান ধরে গিয়েছিল। তুই বল, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? সব ঠিকই আছে মা। গৌরী, গৌরী, দেখ মা, তুইও নিজের খেয়াল রাখ। তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, বোঝার ক্ষমতা হয়েছে তোর। সংসারে যদি কিছু ঝগড়াঝাটি হয়েও থাকে তাহলেও মানিয়ে নিস। তুই তো বাড়ির অবস্থা জানিস, মনে রাখিস সব সম্পর্কেই ওঠাপড়া তো থাকেই রে মা। সম্পর্ক ধরে রাখিস, ভাঙিস না যেন। হ্যাঁ মা। আচ্ছা মা, মা এই টাকাগুলো তুমি রাখো, তোমার কাজে লাগবে। না রে মা, এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন আর আমি এটা নিতে পারবো না। আরে মা রাখো না টাকাগুলো, খুব কষ্ট করে সেভ করেছি আমি, তোমার কাজে লাগবে এগুলো। তোর মাইনে তো 40,000 না? তাহলে অত টাকা যায় কোথায়? মা টাকার হিসেব করতে শুরু করলে জীবনে সব হিসেব নিকেশ বদলে যাবে। নেহা, টানটানান, এই নে দিদি তোর ফেভারিট হালুয়া। খুব খিদে পেয়েছিল রে। আরে দিদি এটা গরম, কি করছিস? সাবধানে খা, না হলে জিভ পুড়ে যাবে। মা যতক্ষণ এটা ঠান্ডা হবে না, আমার বাস সোজা বেরিয়ে যাবে। আমি চলে যাচ্ছি, আমার অনেক দেরি হয়ে আরে যাচ্ছে। 1 মিনিট লাগবে ঠান্ডা হতে, তুই খেয়ে যা। আরে 1 মিনিটে বাস টাটা করে চলে যাবে। আরে শোন, হ্যাঁ টাটা। আরে বাই বাই। হালুয়া না দিদি, এই মেয়েটাও না। মা দিদি কেন সবসময় এরকম ভয় ভয় থাকে? আরে দাদা, ওই মহারাজগঞ্জের জন্য যে বাস যায় সেটা চলে গেছে? কি জানি 1 মিনিটের জন্য কত খেসারত দিতে হবে আমাকে।
টাকাও তো নেই দেখছি। হেঁটেই মনে হচ্ছে বাড়ি যেতে হবে আমাকে। কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? হ্যাঁ, আসলে নেহা ফোন করেছিল, মায়ের পায়ে লেগেছিল তো তাই আমি মাকে দেখতে গেছিলাম। আই এম সরি। এতবার বলেছি তোমার। আব্দুল, কি হয়েছে? সব ঠিক আছে তো? মা, আমার মাথায় কি সিংহ দিয়েছে? এসব কি বলছিস তুই? ওকে দেখো না, আমায় দেখে এমন ভয় পেয়ে গেল যেন আমি ওকে খেয়ে ফেলবো। বৌমা, ও তো এইরকম করেই কথা বলে। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নিয়ে আর তারপর আমার জন্য খুব ভালো করে এক কাপ চা বানিয়ে আনো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কেন সবসময় ওকে বকাবকি করিস? তুই সোনার ডিম পাওয়ার মতো বউ পেয়েছিস। তোর তো প্রাইভেটের চাকরি, তোর তো কোনো কাজকর্মের ঠিকানাই নেই। সরকারি চাকরি পাওয়া মেয়ে অত সহজে পাওয়া যায় না। ভালো ব্যবহার কর ওর সাথে। সরকারি চাকরি করে তাতে কি হয়েছে? ও একজন মহিলা আর আমি একজন পুরুষ। আমার সব কথা শুনতে হবে ওর। হে ভগবান, কি করে একে বোঝাবো? বোকা কোথাকার। তোর কি মনে হয়েছে এত সহজেই আমি তোকে ক্ষমা করে দেবো? হ্যাঁ, আরে রুটি নিয়ে আসো না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার কি দেখছো? আরো একটা রুটি নিয়ে এসো। হ্যাঁ আনছি। নেহা, আরে আমি বাড়ি যাওয়ার পর তোর হালুয়া তৈরি হবে। আরে মা, আর একটু সবজি দাও না। আমার পেট একটু ভরে খাও গেছে। না। না না, ব্যাস পেট ভরে এই যে গেছে। বলো না। আরে কি হয়েছে মা? খেয়ে নাও। ব্যাস পেট আমার ভরে গেছে, আর খাবো না। একটু অল্প খেলে চলে। ও পেয়ে গেছে। পেট তো আমারও ভরে গেছে। গৌরী, এখন খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, গৌরী, গৌরী, হ্যাঁ। মুখের সামনে দাঁড়িয়ে আছো কেন? বসো। সাইন করো। এই নাও। কোথায় যাচ্ছ? বাকি চেকগুলো তো সাইন করো। এই তো লাস্ট মান্থে তুমি দুটো চেক সাইন করিয়েছিলে। আমি জিজ্ঞেস করেছি তোমায়। সাইন ইট। সাইন করো। হ্যাঁ, বাসনগুলোও তোলেনি। এই নাও।
আরে তুমি এখনো পর্যন্ত খাবার খাওনি? আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, ওই জন্যে আমি বাসনপত্র গুছিয়ে সিঙ্কে রেখে দিয়েছি। এক কাজ করো, তোমার খিদে পেয়েছে? একটু তরকারি বানিয়ে নাও আর দুটো রুটি ডালের সঙ্গে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমরা বেশিরভাগ সময় পণ নিয়ে কথা বলি, কিন্তু সোজাসুজি পণ নেওয়া ছাড়াও অন্য আর একটা পথ আছে যা আজকাল মানুষ খুব ব্যবহার করছে এবং যে বিষয়ে কেউই কিন্তু কথা বলতে চায় না, আর সেটা হলো সরকারি চাকরি। আগে হ্যাঁ, সরকারি চাকরি। সরকারি চাকরি কথাটা শুনে আপনাদের খুব অবাক লাগছে নিশ্চয়ই, কিন্তু এটা 100% সত্যি। পণ তো কেবল একবার নেওয়া যায়, কিন্তু যদি বৌমা সরকারি চাকরি পেয়ে যায় বা কোনো ভালো বড় কোম্পানিতে ভালো স্যালারির চাকরি পেয়ে যায়, সে সারা জীবন উপার্জন করে নিয়ে আসবে। আর এই চিন্তা ভাবনা আমাদের সমাজে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। নমস্কার, আমি আদা খান ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। গৌরীর মতো এরকম অসংখ্য মহিলা রয়েছেন যারা চাকরিও করেন আবার সংসারের সব কাজও করেন, কিন্তু তারা এটা জানতেই পারেন না যে কবে তাদের অ্যাকাউন্টে স্যালারি এলো আর কবে তাদের স্বামী তা অ্যাকাউন্ট থেকে বেরও করে নিল। সংসারের অত্যাচারে জর্জরিত গৌরী জানি না আর কতদিন এই অত্যাচার সহ্য করবে। আজ তো আমার জন্মদিন, আজকে এত দেরি করছে কেন? ও নিশ্চয়ই ওর বন্ধুদের সাথে আছে, চলে আসবে। হ্যাঁ নেহা। হ্যালো দিদি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। গৌরীমা, জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। তুমি এক্স্যাক্ট 12টার সময় আমাকে বার্থডে উইশ করেছো। দিদি, মাকে আমি মনে করিয়ে দিয়েছি। আমি দেখছি, তুমি কথা বলো। আচ্ছা মা, মনে হচ্ছে ও এসে গেছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে মা। নমস্কার আন্টি। নমস্কার। আপনারা? আমরা কেক নিয়ে এসেছি, আজ গৌরীর জন্মদিন তো। ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে আপনারা এসেছেন, ভেতরে আসুন আসুন। আরে তোমরা এত রাত্রে আসার কি দরকার ছিল? আরে আমি তো বলেছিলাম কেক স্কুলেই কাটবো, কিন্তু রোশন বলল যে আমরা সারপ্রাইজ দেব। কি গৌরী, আমরা ভাবলাম তোমাকে এসে সারপ্রাইজ দেব, তাহলে তুমি খুশি হবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে আমরা আসাতে তুমি বিব্রত নাকি? আরে না না, আরে ছাড়ুন না এসব ব্যাপার, আপনাদের দেওয়া সারপ্রাইজ আমাদের ভালো লেগেছে। এখন তুমি তাড়াতাড়ি করে কেকটা কাটো তো, আমি কেক খেয়ে ঘুমোবো, ব্যাস। তাড়াতাড়ি কাটো, বসুন। এসো। Happy birthday to you. Happy birthday dear Gauri. হ্যাপি বার্থডে ডিয়ার গৌরী, হ্যাপি বার্থডে। আরে অতুল, এসে গেছিস তুই? নে আয়, অতুলও এসে গেছে। আয় বাবা আয়, নে তুইও কেক খা। গৌরীর আজকে জন্মদিন না। হ্যালো। ওনারা আমার স্কুলেরই টিচার। এটা নিতু আর ও রোশন। নমস্কার। দুজনেই সায়েন্সের টিচার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আপনি কাজটা কি করেন স্যার? কেন?
ও আপনাদেরকে কিচ্ছু বলেনি? কেন গৌরী, তুমি এদের বলনি যে আমি একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে ছোটখাটো কাজ করি? হ্যাঁ, ও এটা বলতে তো তোমার লজ্জা লাগবে। কিভাবে বলবে যে আমার স্বামী একটা ছোট্ট চাকরি করে আর একটা ছোট লোক? হ্যাঁ, দেখো, আজ আমার জন্মদিন, আজকে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। কেন কেন আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ, আমার স্ত্রীর জন্মদিনে আমার আগে ওর সব বন্ধুরা এসে আমারই বাড়িতে কেক কাটছে। বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। শুধু কেকটাই কাটছে না, একে অপরকে খাওয়াচ্ছে আবার। আর আমার মা, বাহ, হাততালি দিচ্ছে। সাবাস, বেশ খুশিতে আছো তোমরা সবাই। হ্যাঁ, আর আমার বউ আমার জন্য অপেক্ষা করতে পারলো না। কেন? ফুর্তি করতে হবে যে ওর। আরে ফুর্তি করবে ও। হ্যাঁ, বাহ বাহ, সাবাস, সবাই মিলে ফুর্তি করো। কেক খাও না, কাটো। আরে কাটো না কেক, আজ আমার বড়লোক বউয়ের জন্মদিন যে। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বাবা, বার্থডে। এক কাজ করুন, আপনারা এখন আসুন। হ্যাঁ ঠিক আছে। গৌরী, তোমার বন্ধুদের সাথে এমন খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তোমার জন্য কেক নিয়ে যে এসেছে, সরি, আর এরকম হবে না। দেখো, যেটা আজ হয়ে গেছে হয়ে গেছে, প্লিজ তুমি এরকম ব্যবহার আর কখনো করো না। একদম। তুমি ওপরে বসো না। এবার আমরা আরেকবার কেক কাটবো, তার আগে ক্যান্ডেলস। এখন এটা নেভাও তুমি। ইয়ে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গৌরী, হ্যাপি বার্থডে টু আরে ইউ। হয়েছে হয়েছে, কেকটা তো খাও। চলো, কেক খাওয়ার পালা। না, এটা প্রথমে তুমি খাবে। শাবাশ, এবার কেক আমি কেটে খাওয়াবো। খাও খাও খাও। এখন আবার আর একটা পিস, আর একটা আমার হাত দিয়ে। এটা কিন্তু লাস্ট। খাও। না না, এটা তো খেতে হবে তোমায়। আমার খাবার তৈরি করেছো? হ্যাঁ আর মায়ের জন্য? হ্যাঁ, ওনার ব্রেকফাস্টটা আমি রুমের মধ্যে রেখে দিয়েছি। আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি। দাঁড়াও। এসব কি হয়েছে? এটা কি পড়েছো? কি বলছো? মনেটা বলো। মানে বলবো, এটা এই পিঠ খোলা ব্লাউজ তুমি কাকে দেখাবার জন্য পড়েছো? হ্যাঁ, স্কুলে পড়াতে যাও না নিজের শরীরটা দেখাতে যাও? কিভাবে কথা বলছো তুমি? রোজ তো আমি এরকম ভাবেই স্কুলে যাই, আর স্কুলের অন্যান্য টিচারও এইভাবে শাড়ি ব্লাউজ পরেই স্কুলে আসে, এতে কোনো প্রবলেম নেই। আমাকে বুঝিও না যে কে কি করে থাকে, বুঝেছো? যাও গিয়ে চেঞ্জ করো, আর দ্বিতীয়বার যেন এই ব্লাউজে তোমাকে না দেখি। আরে কি প্রবলেম আছে এই ব্লাউজটায়? আরে
কি হয়েছে বৌমা? ও যখন বলছে তখন ব্লাউজটা পাল্টে নাও না। আগেকার নিয়মই ঠিক ছিল। আগেকার সময়ে ব্লাউজের হাতা এতটা লম্বা পড়তে হতো, কিন্তু এখন কোনো ব্যাপার না, পাল্টে নাও ব্লাউজ। স্বামীর কথা শুনতে হয়। আরে ও কেন শুনবে না? যদি না শোনে তাহলে ও চাকরিতে যাওয়া বন্ধ করে দেবো আমি। প্লিজ তুমি তাহলে সেটাই করো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে চাকরিটা ছেড়ে দেবো। তাছাড়াও কাল রাতে তুমি যে নাটকটা করলে, এতক্ষণ তো সারা স্কুলের সবাই সেটা জেনে গেছে। আমার কলিগ আর বন্ধুদের সামনে আমার কোনো সম্মানই তো রাখোনি তুমি। এখন তোমার নিজেরই আর স্কুলে যেতে ইচ্ছে করছে না। আর যদি এই ব্লাউজের কথাই বলো, তাহলে এই ব্লাউজে কোনো প্রবলেম নেই। আমার মুখের উপরে কথা বলা হচ্ছে, আমাকে অবজ্ঞা করা। হ্যাঁ, কি বলে তুমি? এই ব্লাউজে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। এবার তো প্রবলেম হলো। যাও যাও, গিয়ে চেঞ্জ করো। কথা বোঝা যাচ্ছে না, পাল্টে এসো। যাও বৌমা, পাল্টে আসো। যাও। এটা তুই কি বললি? ওর চাকরি ছাড়ার কথা একদম বলবি না। আরে আমাদের ভাগ্য ভালো, বসে বসে টাকা হাতে পাচ্ছি। আরে মা, সেসব ঠিক আছে। তুমি দেখছো কিভাবে দিন দিন তর্ক করছো। আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। আবার এই মেয়েটা হাত থেকে না ফসকে যায়। আরে এইবার তো একটু হাস। তোর কথা শুনেছে, ওর ব্লাউজ পাল্টে নিয়েছে। চুপ করো সবাই। হ্যাঁ তো বাচ্চারা, 21শে নভেম্বর 1853 সালে রানী লক্ষ্মীবাঈয়ের স্বামী রাজা গঙ্গাধর রায়ের মৃত্যু হয়। কি হয়? মৃত্যু হয়। আর ইংরেজ জেনারেল ডালহাউসি রানী লক্ষ্মীবাঈয়ের ছেলে দামোদর রাওকে ঝাঁসির উত্তরাধিকারী মানতে অস্বীকার করেন। কি করেন? অস্বীকার করেন। আর তারপরে রানী লক্ষ্মীবাঈ আর ইংরেজদের মধ্যে একটা যুদ্ধ হয়, যেখানে রানী বীরত্বের সঙ্গে লড়াই করেন। তাহলে বাচ্চারা, আমাদের সবার এই কথাটা মনে রাখা উচিত যে যখনই আমাদের উপর অত্যাচার হবে, আমাদের তক্ষুনি প্রতিবাদ করা উচিত, আর কখনো হেরে যেতে নেই। একবার ভেবে দেখো, যদি লক্ষ্মীবাঈ ওই সময় হার স্বীকার করে নিতেন, তাহলে ইংরেজদের বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতার লড়াইটা তো শুরুই হতো না, তাই না? চলো বাচ্চারা, আজ আমরা এইটুকুই পড়বো, বাকি পড়াশোনা কালকে হবে। গৌরী, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আরে এ কি, তুই শাশুড়ির ব্লাউজ পরেছিস নাকি? না, ওই এমনি ইচ্ছে হলো আজকে। গৌরী, গৌরী, এক মিনিট গৌরী, শোন। দেখ, তুই বাচ্চাদের শেখাচ্ছিস যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আর তুই কি করছিস? তোর সাথে তোর বর তো একদম ভালো ব্যবহার করে না, আর এটা আমরা সবাই জানি, কিন্তু তুই চুপ কেন? নিতু, এটা আমার বাড়ির ব্যাপার, আমি নিজে এটা সলভ করে নেব। বিবাহিত জীবনে এরকম ছোটখাটো ঝগড়া তো হয়েই থাকে, আমি সলভ করে নেব। চলো কালকে দেখা হবে। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। এটাও এখনই ছেড়ার ছিল। কি যে করি এখন, আবার লেট হয়ে যাবে আমার। আরে গৌরী, কি হয়েছে? না না, কিছু না, ওই আমার চটিটা ছিঁড়ে গেছে। তাহলে এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না না, তুমি যাও, আমি রিক্সা করে চলে যাব। আরে তুমি এখানে আবার রিক্সা কোথায় পাবে? চলো এসে বসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি যাও, আমি ম্যানেজ করে নেব। আরে হেজিটেট করছো কেন এত? আমি তোমার বন্ধু তো, আর বন্ধু যদি বন্ধুর সাহায্য না করে তাহলে কে করবে? এসো এসো, বসো। আরে বসো।
নেহা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি কেন মিথ্যে কথা বলবো? আর তুই সবসময় না এই ঠাকুমা সাজাটা বন্ধ কর, হ্যাঁ? ছোট আছিস, ছোটর মতো থাক, বুঝলি? দিদি, এখন আমি আর ছোট নই, বড় হয়ে গেছি। আর কতদিন তুই আমাকে ছোট ভাববি? আচ্ছা দেখ, তোর যে কোনো প্রবলেম কিন্তু তুই আমার সাথে শেয়ার করতে পারিস। হ্যালো দিদি, কি হলো? আমি তোকে বললাম তো সেরকম কোনো ব্যাপার নয় নেহা। দিদি, একটা কথা বলি, তুই কিন্তু অনেক কথা লুকিয়ে যাস। দেখ, এটা কিন্তু তুই করিস না। প্রবলেম শেয়ার করলে টেনশন কম হয় আর তার সলিউশনও বের হয়, বুঝতে পারলি? হ্যাঁ, আমি তোর সাথে পরে কথা বলছি রে। ওকে, বাই। কি হয়েছে তোমার? কেন করছো এরকম তুমি আমার সাথে? হ্যাঁ, কেন করছো? আমায় হিরোর মতো দেখতে নয় তাই তুমি অন্যের সাথে পূর্তি করবে, ওনাকে দিয়ে আবার প্রতিশোধ নেবে। দেখো, আমার ঈশ্বর জানেন যে আমি তোমাকে ছাড়া আর কোনো পুরুষের ব্যাপারে কখনো ভাবিনি। দেখো, আমি কিন্তু কোনো ভুল করিনি। তুমি অকারণেই আমাকে ভুল বুঝেছো। তুমি আমার স্বামী। প্লিজ এরকম ভাবে কেঁদো না তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জন্য আমি যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি আছি। তুমি শুধু তোমার রাগটাকে একটু কন্ট্রোল করা শেখো, হ্যাঁ? তোমার এই রাগের জন্যই আমাদের মধ্যে দূরত্বটা বেড়েই যাচ্ছে। আমি এক্ষুনি আসছি। হে ভগবান, সবকিছু ঠিক রেখো। এটা আরে কি কি করছো তুমি? ছাড়ো। দূরত্ব? হ্যাঁ, মানো তো যে আমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। প্লিজ ছাড়ো, আমার লাগছে। এবার আমায় জানতে হবে যে এই দূরত্ব কিভাবে এলো। প্লিজ ছাড়ো না। আমার জন্য দূরত্ব এসেছে? এটা আমার ভুল? বলো। আরে কি করছো তুমি? আমি মানুষ, আমার যন্ত্রণা হয়। প্লিজ আমার হাতটা ছাড়ো। তুমি কি করছো? আজ তোকে বোঝাতেই হবে। আরে কি করছো? এবার তো তোকে আমি বোঝাবো। কি করছো তুমি? এক্ষুনি বোঝাচ্ছি না। অতুল, ওকে কেন বন্ধ করে রেখেছিস ঘরের মধ্যে? আরে আমাদের চা জল খাবার তৈরি হবে না। এক কাজ কর, ওকে খুলে দে আর বুঝিয়ে বল। মা, ও কোথাও পড়াতে যাবে না। কিছুদিন বন্ধ থাকলেও একদম সিধা হয়ে যাবে। এরকম করে কি করে চলবে? আমি এই বয়সে কি করে কাজ করব? কে করবে ঘরের কাজ? না পারবো আমি খাবার বানাতে, না চা জল খাবার। তুই ওকে খুলে দে আর ওকে বল খাবার বানাতে। কি মা, তুমি সরকারি কর্মচারীকে নিজের কাজের লোক করে রাখছো। কিছু তো কাজ নিজে করো। আরে 4 দিন বন্ধ থাকলে ও একেবারে সোজা হয়ে যাবে। এত অহংকার ওর বেরিয়ে যাবে। ব্যাস, এখন চুপ করো। আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। আমি রেডি হচ্ছি। আরে আরে শোন না। আরে মা, ভীষণ খিদে পেয়েছে। খাবার কি তৈরি করেছো? আমি কিচ্ছু বানাইনি। আরে কি মা, যদি খাবার বানাবে না ঠিক করে থাকো তাহলে ফোন করে দিতে, আমি বাজার থেকে কিনে নিয়ে আসতাম। দেখ, আমার দ্বারা কোনো ঘরের কাজ হবে না। আমি খাবার বানাতে পারবো না। তুই এক কাজ কর, ওকে খুলে দে, ও এসে খাবার বানাক। আমারও খুব জোরে খিদে পেয়েছে। কি মা, কি যে করো না তুমি। কার ফোন? এক মিনিট চুপ করো। হ্যালো। হ্যালো জামাইবাবু, দিদিকে ফোনে পাচ্ছি না। আমার ওর সাথে কিছু কথা ছিল।
ওর ফোনটা ভেঙে গেছে তাই। ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু কথা বলিয়ে দাও না দিদির সাথে। নেহা ও ঘুমিয়ে পড়েছে, তো ঘুম থেকে জেগে গেলেই আমি ফোন করব, ঠিক আছে? আচ্ছা জামাইবাবু, ফোনটা কেটে দিল। আর দিদি তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না। নাও মা, খুলে দাও দরজা, ওকে খাবার বানাতে বলো। নিজে ঝামেলা করিস আর ঝামেলা মেটাবার জন্য আমার উপরে ছেড়ে দিস। জল জল দিচ্ছি জল। এসো, আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে মা, সাবধানে। এসো, বসো বসো বসো, এখানে বসো, সাবধানে। আরে ভগবান, জল এই নাও, নাও মা, নাও জল খাও, সব ঠিক হয়ে যাবে মা। জল খাওয়া হয়ে গেছে তো? যাও গিয়ে খাবার বানাও, খিদে পেয়েছে খুব আমার। কি খেতে ইচ্ছে করছে মা আপনার এখন? যা খুশি বানাবো মা। তুমিও তো কাল থেকে কিছু খাওনি না, তোমারও তো খুব খিদে পেয়েছে। যা যা খুশি বানাও, আমরা খেয়ে নেব। দিদির ফোন। মা, মা ওঠো, দিদি ফোন করেছে। হ্যালো গৌরী, কি হয়েছে মা? মা আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাও মা। আমাদের খিদে পেলে আমরা খাবার খেতে চাই। আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমাদের বলে বোঝানো উচিত। যতক্ষণ না আমরা বলবো ততক্ষণ কেউ কিচ্ছু জানতে পারবে না। গৃহস্থের হিংসার এই ঘটনায় যতক্ষণ মহিলারা চুপ থাকবেন ততক্ষণ তাদের সেসব সহ্য করতেই হবে যা গৌরী সহ্য করছে। চুপ করে থাকার এই মানসিকতাকে আমাদের বদলাতেই হবে। সেই সব মহিলা যারা এই ধরনের হিংসার শিকার হচ্ছেন তাদের রুখে দাঁড়াতেই হবে, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। গৌরীর সবথেকে বড় ভুল এটাই ছিল যে তার স্বামী তার ওপর পাশবিক অত্যাচার করছিল, কিন্তু সে রুখে দাঁড়াতে, নিজের মাকে সব সত্যিটা জানাতে অনেক দেরি করে ফেলেছিল। এবার দেখা যাক গৌরীর ভবিষ্যৎ কি হয়। সে কি অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে? ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। ও আমার বউ। হাত ছাড়ো, হাত ছাড়ো। দিদি, আপনি বসুন না, আমরা বসে কথা বলবো। এতদিন পর্যন্ত আমার মেয়ে মুখ বন্ধ করে এই জানোয়ারের অত্যাচার সহ্য করেছে। ও ফোনে আমাকে সবকিছু না জানালে তো আমি জানতেই পারতাম না। জানতে পেরে গেছেন তো? যা করার করে নিন, ও আমার অগ্নিসাক্ষী করাবো।
আমি একা বিধবা, কিন্তু দুর্বল নই। তোমাদের নামে যদি পুলিশে জানাই না, তাহলে জেলে পচে মরবে, বুঝেছো? আরে দিদি, আপনি আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি বৌমাকে নিয়ে যান, কিছুদিন পরে এমনি সব ঠিক হয়ে যাবে। ও তো আমার মেয়ের মতো। আপনার কাছে কিছুদিন থাকলে ওর মনটাও ভালো হয়ে যাবে। তুমি ওকে যেতে কেন দিলে? আরে যেতে দিইনি, তোকে বাঁচালাম। দেখ, যদি ওরা পুলিশের কাছে কমপ্লেন করে না, আমরা দুজনে জেলে পচে মরতাম। আরে কাল ওদের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ার নাটক করবি তুই, আর বৌমাকে নিয়ে আসবি, বুঝেছিস? গৌরী, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। ও একটা মানুষ নয়, পুরো শয়তান একটা। তুমি একজন লেখাপড়া জানা বুদ্ধিমান মেয়ে, আর তোমার কাছে একটা খুব ভালো চাকরিও আছে, তাই তুমি তোমার জীবনটা খুব ভালো করে কাটাতে পারো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, আর তুমি এই শয়তানটার সাথে প্রেম করছো। আরে চলো, আমাকে মেরেই ফেলবো আমি। তুমি কি করছো? কি ছাড়ো ওকে! মেরে ফেলো তো বলকে। ছাড়ো আমাকে। আরে ছাড়ো, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি বলছি ছাড়ো ওকে! মনে প্রেম তো একেবারে ফুটছে। ছাড়ো ওকে! তাহলে একে মেরে ফেললে তোদের প্রেম লীলা শেষ। প্রাণে মেরে ফেলে দেবো ওকে আমি। ছাড়ো ওকে! পাগল হয়ে গেছো তুমি? তুমি তুমি ওকে সাপোর্ট করছো? খুব ভুল করছো গৌরী। তোর মতো পুরুষ মানুষ যে নিজে না তো কোনো রোজগার করে আর নাই আমার মতো শিক্ষিত, আরে তুই তো আমার যোগ্যই নস রে। তোর অত্যাচার সহ্য করেছি আমি এতদিন ধরে। না, অনেক বড় ভুল করেছি আমি, আর আমি তোর অত্যাচার সহ্য করব না। আর খবরদার যদি আরেকবার আমার সামনে তোকে দেখতে পাই আমি। গৌরী, আমি তোকে তুলে নিয়ে যাবো বলছি। আচ্ছা চল, নিয়ে চল, তুলে নিয়ে চল আমায়। আজকের পর থেকে যদি আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টাও করিস, প্রাণে মেরে ফেলবো তোকে আমি। বুঝতে পেরেছিস? এবার বেরো এখান থেকে, বেরো। চল চল আমার সাথে। আরে এখানে এভাবে কেউ বিহেভ করে নাকি? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। বলছিলাম, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে কেউ একজন। হ্যালো, কি? অতুল, অতুল, ওঠ বাবা, আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি? কি হলো আমার ছেলের? সোনা, উঠে পড়। এটা এটা মা, অতুলের এটা কি হয়ে গেল?
কেন এসেছো? কেন এখানে এসেছো? আমার সোনার টুকরো ছেলেটাকে মেরে ফেললে। আমার ছেলেকে মেরে তুমি শান্তি পেয়েছো তো? ইন্সপেক্টর, এই সেই মেয়ে, ওই আমার ছেলেকে মেরে ফেলেছে। এটা কি বলছেন আপনি? হাবিলদার ধরো একে। ইন্সপেক্টর, এসব মিথ্যে। আমার মেয়ে এরকম করতে পারে না, এসব মিথ্যে। মা, একবার আমায় ওর মুখটা দেখতে দিন মা। চুপ করো, তুমি আমাকে মা বলে ডাকবে না। আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি। ইন্সপেক্টর, দেখান ওদেরকে সেই চিঠি যেটা আমি আপনাদের দিয়েছি। আরো ওই চিঠিতে সব লেখা আছে। এই সেই মেয়ে যে ওকে মারতে চেয়েছিল। কি? এটা কি বলছেন মা? উনি একদম ঠিকই বলেছেন, আর এই হলো সেই চিঠি। আর অতুল মৃত্যুর আগে বলেছিল যে ওর স্ত্রী ওকে প্রাণে মারার হুমকি দিয়ে রেখেছে। স্যার, আমার বন্ধু রাগী ছিল সেটা মানছি, হ্যাঁ, নিজেদের মধ্যে ঝামেলাও করতো ওরা, কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে এই মেয়েটা ওর প্রাণ নিয়ে নেবে। এটা কি বলছেন আপনারা? আমি কি আমার নিজের স্বামীকে মেরে ফেলবো? মা প্লিজ ওদের বোঝান, আমি কিচ্ছু করিনি মা। ম্যাডাম, আপনি আগে আমাদের সঙ্গে থানায় চলুন, কারণ আমাদের কাছে সব প্রমাণ আছে যে আপনি আপনার স্বামীর হত্যা করেছেন কিংবা করিয়েছেন। মা প্লিজ নিয়ে চলুন ওনাকে। আমি কিচ্ছু করিনি মা, প্লিজ ওদের বোঝান মা। বাবা, অতুল, আমি করিনি তুমি কি ভেবেছিলে তুমি তোমার স্বামীকে হত্যা করবে আর কেউ জানতেও পারবে না? স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে, আর অনেকে এটা সাক্ষ্য দিয়েছে যে তুমি তোমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে। স্যার, আমি এটা লম্বা শাস্তি পাবে তুমি। না স্যার, স্যার এটা অন্যায় স্যার, প্লিজ স্যার, ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, প্লিজ আমার কথা শুনুন। জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি। হ্যাঁ মা, উকিলের সাথে দেখা করেছি, 7 দিন পর আবার হাজিরা দিতে হবে। মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো মা, পাশে খুব শব্দ হচ্ছে, পরে ফোন করছি। জয় মাতা দি, জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি, জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি, জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি, জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি, জোরে বলো জয় মাতা দি, সবাই বলো জয় মাতা দি। হ্যালো পুলিশ। স্যার 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 স্যার, আমি কিছু করিনি স্যার। বল বলছি স্যার, সব বলছি স্যার, সব বলছি স্যার। বল সবকিছু ডিটেলসে। সব আমি বলছি স্যার, সব বলছি স্যার। স্যার, আমি আমার অপমান সহ্য করতে পারিনি স্যার, তাই আমি আমার বন্ধু দীপেশের সাথে মিলে এই প্ল্যানটা করি স্যার। দীপেশ, স্যার, কনস্টেবল দীপেশকে অ্যারেস্ট করো। হাইওয়ে স্যার, আমি বলছি সব আপনাকে স্যার। হাইওয়েতে আমি আমার মতন হাইটের একটা লোককে খুঁজে পাই স্যার, তাই আমরা ওকে ধরে ঝোপে নিয়ে গিয়ে মেরে ফেলি স্যার। ওর পকেটে ঢুকিয়ে দে। স্যার, খুব অহংকার হয়ে গেছিল ওর। বেশি আয় করতো তো তাই আমাকে সবসময় ছোট করতো। ও আমাকে অপমান করেছিল স্যার, গোটা স্কুলে সবার সামনে স্যার। আমিও স্বামী হই, তাই তখন আমি ঠিক করি যে ওকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। তাই আমি এই প্ল্যানটা করেছিলাম যাতে ও বেঁচে না থাকে। আমি পুলিশে কমপ্লেন করি আর একটা লেটারও লিখি। মাকেও এটা বলেছিলাম যে ও আমাকে মারতে চায়। আর
আর দীপেশও গৌরীর বিরুদ্ধে সাক্ষী দেয় পুলিশের কাছে। স্যার, তোমরা একজন নির্দোষের প্রাণ নিয়েছো, তোমরা দুজন সারা জীবন জেলের মধ্যে থাকবে। এটা কাকতালীয়ই ছিল যে নেহা অতুলকে ঘুরে বেড়াতে দেখে নিয়েছিল, আর পুলিশ তাকে গ্রেপ্তার করে সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে। গৌরী লাকি যে কোর্ট তাকে ছেড়ে দিয়েছিল, আর সেই দোষের শাস্তি পাওয়া থেকে বেঁচে গিয়েছিল যে দোষ সে কখনো করেইনি। আজকাল গ্রাম আর শহরের সব জায়গায় গৃহস্থের হিংসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এর সব থেকে বড় কারণ হলো মেয়েদের চুপ করে থাকা আর প্রতিবাদ না করা। গৌরী ছিল একজন শিক্ষিত ও ইন্ডিপেন্ডেন্ট মহিলা যে ছিল স্বাবলম্বী, কিন্তু তা সত্ত্বেও সে অন্যায়ের বিরুদ্ধে একদম প্রথমেই প্রতিবাদ করেনি, যার পরিণাম তাকে আর তার পরিবারকে ভুগতে হয়েছিল। আমি ক্রাইম অ্যালার্ট আর দঙ্গলের সমস্ত দর্শকদের এবং সমস্ত মহিলাদের এটা অনুরোধ করছি যে অত্যাচার সহ্য করবেন না। আপনারা রুখে দাঁড়ান, চিন্তাধারা বদলান আর অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ান, কারণ আপনারা কারোর থেকে দুর্বল নন। এখন আমি নিচ্ছি আপনাদের থেকে বিদায়। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।